কি গুরুতর ঘটনা ঘটতে যাচ্ছে সেনাবাহিনীতে। কারণ সমন্বয়কারীরা তারা দল গঠন করতেছে এবং তারা জনগণের ম্যান্ডেটের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের পদত্যাগ দাবিতে সারা দেশে হরতাল সহ আরো 4টি কর্মসূচি। এদিকে জুমার পর দেশের পরিস্থিতি সম্পূর্ণ ঘুরে গেল। আসিফ নাহিদ পদত্যাগ করায় ডক্টর ইউনূসের উপর প্রভাব পড়ে। সেনাপ্রধান ক্ষমতা নিয়ে নতুন নিয়মে দেশ চালাচ্ছেন, অবৈধগুলাকে ধরছেন আর দুলাই করছেন। অন্যদিকে সমন্বয়করাও পড়ে বিপদে। দেশটাকে তারা কোন দিকে নিয়ে যাবে? আমি জানতাম যে ঠিক এমন কিছুই ঘটবে। আর এটা আমার না, মনে হয় যে বাংলাদেশের এই মুহূর্তে যাদের একটু চিন্তা করার মতন শক্তি আছে তারাও বুঝতে পারছিলেন যে এমন কিছুই ঘটবে। গতকালকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে তাদের এরকম একাধিক কর্মসূচি রয়েছে। দাদা, এই কর্মসূচিগুলো ধরে ধরে যদি আমরা আলোচনা করি, প্রথম যে কর্মসূচিটার কথা শেখ হাসিনা বলছেন সেটা হচ্ছে সব উপদেষ্টা সমন্বয়কদের নিজের স্বামী, বউ, সন্তান, মা বাবা সবার সম্পত্তি। এই বিষয়টা কিংবা এই রহস্যটা এখানে একটা টুইস্ট আছে, এটা আমি আপনাদেরকে বলতেছি। উপদেষ্টা আপনার আসিফ মাহমুদ আর হচ্ছে আপনার কি বলে নাহিদ ইসলাম, তারপর হচ্ছে মাহফুজ ইসলাম, মানে সব কয়টা মাস্টার মাইন্ড এই তিনোটা বান্দরে কেন পদত্যাগ করলেন? এই তিনোটা বান্দরের আরো একটা টুইস্ট আছে, সেটি হচ্ছে হঠাৎ করে আপনার মাস্টার মাইন্ড ছাত্ররা রাজনৈতিক দল গঠন করছে কারণ এটা দরকার। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই এতটুকু বক্তব্যে তোলপাড় চলছে, বিএনপি এবং জামাত ইসলাম টেনশনে ঢুকছে। এবার আসুন মূল ঘটনায় কি ঘটতে চলছে। যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু সচিবালয়ের সামনে যে হাইকোর্টের কর্নারটি রয়েছে, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সচিবালয় প্রবেশ পথে কিন্তু আমরা দেখছি যে আন্দোলনরত যারা রয়েছে তাদেরকে কিন্তু সচিবালয়ের সামনে যে ব্যারিকেড দিয়ে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু দাঁড়িয়ে। বাংলাদেশে ইউনূসের খেলা শেষ হতে চলেছে, আবার কি সেনা অভ্যুত্থান? অন্তত সেই দিকেই ইঙ্গিত দিতে চলেছে বর্তমান বাংলাদেশের পরিস্থিতি। দিকে দিকে বাংলাদেশের মানুষ চাইছে সেনা প্রধানের হাতে ক্ষমতা তুলে দিতে। সেই আবহে মোহাম্মদ ইউনূস। ডক্টর ইউনূসের ওপর কঠিন প্রভাব পড়ে সেনাবাহিনীর এই পদক্ষেপটিকে কেন্দ্র করে। দর্শক শ্রোতা, আপনারা তো সবাই জানেন বর্তমান বাংলাদেশের পরিস্থিতি। উপদেষ্টা আসিফ এবং নাহিদ পদত্যাগ করে এবং তারা নতুন দল গঠন করবে। এইটাকে কেন্দ্র করে রাজপথ উত্তাল হয়েছে। সাধারণ মানুষরা রাজপথে নেমে গিয়েছে ডক্টর ইউনূসের বিরুদ্ধে। আগেও অনেকে বলতো, এখনও বলতেছে যে তারা নাকি ডক্টর ইউনূসকে চায় না, ডক্টর ইউনূসের বিরুদ্ধে আন্দোলন করতেছে। আবার অনেকে বলতেছে সেনাবাহিনী ক্ষমতায় আসুক, সেনাবাহিনী আমাদের দেশটাকে পরিচালনা করুক। এইসব বিষয়ের কিন্তু সর্বশেষ একটি সমাধান হয়। দর্শক শ্রোতা, এইসব বিষয় পর্যালোচনা করে আমরা অনেক তথ্য পাই এবং ভিডিও পাই, সেগুলো কিন্তু আপনাদের সামনে এই একটি ভিডিওতে তুলে ধরবো। ভিডিওটা কিছুটা লং হবে, কিন্তু অনেক তথ্য জানতে পারবেন যে বাংলাদেশটি কোন দিকে যাচ্ছে, উপদেষ্টাদের কি হবে, অন্যদিকে সেনাবাহিনী ক্ষমতায় এসে কি কি করতেছে, তাদের পদক্ষেপগুলো দেখলে আপনি অবাক হতে বাধ্য হবেন। এবং এরই মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট ক্লিপ রয়েছে, সেইগুলো দেখাবো এই ভিডিওর কোনো একটি প্রান্তে। আসুন আমরা আগে এইগুলো দেখি এবং ভিডিও শেষে আমাদের গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো করি। এই যে কি গুরুতর ঘটনা ঘটতে যাচ্ছে সেনাবাহিনীতে, এই প্রসঙ্গটা নিয়ে কথা বলবো। ক্যান্টনমেন্টে বা আমাদের সেনানিবাসে কিছু একটা যে ঘটছে, বেশ কিছুদিন ধরে নানা মহলে কানাঘোষা চলছে বা শোনা যাচ্ছে। আসলে গণমাধ্যমে না আসা পর্যন্ত সেগুলো আগেই বলাটা অনেকটা বেফাস বলা, অনেকটা বিশ্বাসযোগ্যতারও একটি ব্যাপার আছে যে মানুষ এগুলো বললে বিশ্বাস করবে না। ক্যান্টনমেন্টে যে এক বা একাধিক গ্রুপ জেনারেলদের মধ্যে কাজ করছে, এটি বেশ কিছুদিন ধরেই দৃশ্যমান বা কানাঘোষা শোনা যাচ্ছে। এটি নিয়েই ভারতের পশ্চিমবঙ্গের প্রধানতম জাতীয় দৈনিক আনন্দবাজার, যে সে পত্রিকা নয় কিন্তু আনন্দবাজার, শতবর্ষী পুরনো একটি পত্রিকা আনন্দবাজার, একটি গুরুতর খবর দিয়েছে। তারা তথ্যপাত্র ছাড়া, সোর্স ছাড়া এমনি এমনি দেবে এমনটা নয়, কারণ এগুলো আমাদের কানেও আসছে দীর্ঘদিন ধরে, কিন্তু আমরা প্রকাশ করি না বা প্রকাশ করতে পারছি না। আনন্দবাজার প্রকাশ করেছে, তাই বলতে চাইছি যে ক্যান্টনমেন্টে কিছু একটা ঘটছে। সেটি কি ঘটছে? আনন্দবাজার বলছে যে বাংলাদেশে চলতি পরিস্থিতিতে সে দেশের সেনাবাহিনীর মধ্যে একাধিক মেরু তৈরির খবর আসছে, আর তার জেরে ইসলামিক চরমপন্থীদের মদদে সেখানে কোনো সামরিক অভ্যুত্থান ঘটে কিনা তার দিকে নজর রাখছে ভারত। সূত্রের খবর, ইউএমজি কোয়ার্টার মাস্টার জেনারেল পদে থাকা কট্টর ইসলামী হিসেবে পরিচিত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফাইজুর রহমান সেনাবাহিনীর দখল নিতে সক্রিয় বলে ধারণা তৈরি হয়েছে। সরাসরি নাম প্রকাশ করেছে যে একজন লেফটেন্যান্ট জেনারেল, যিনি কদিন আগে এই সরকার পতনের পরে ডিজিএফআই এর ডিজি হিসেবে দায়িত্ব পেয়েছিলেন। দায়িত্ব পাওয়ার ঠিক কয়েকদিন পরে মেজর জেনারেল থেকে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি পান। তিনি এখন সেনাবাহিনীর কিউএমজি কোয়ার্টার মাস্টার জেনারেল।
তিনি গত সপ্তাহে পাক সফরকারী পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই এর প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করেছেন বলে খবর। অভ্যুত্থানের পরিকল্পনার সমর্থন তিনি সেনারই একটি অংশ থেকে জোগাড় করার চেষ্টা করছেন। বাংলাদেশের গোয়েন্দা শাখার সঙ্গেও তিনি যোগাযোগ রাখছেন বলে জানা যাচ্ছে। অন্যদিকে ভারতের সঙ্গে সুসম্পর্কে চেয়ে বার্তা দিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি এবছরের শুরুতে তার সাক্ষাৎকার প্রথম আলোয় বছরের প্রথম দিন প্রকাশ হয়েছিল। সেই সাক্ষাৎকারে তিনি ভারতের সাথে সুসম্পর্কের কথা বলেছিলেন। ভারতের সেনার প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীও সম্প্রতি জানিয়েছেন ঢাকার সঙ্গে নয়াদিল্লির চমৎকার সামরিক সম্পর্ক রয়েছে। সে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে সামরিক বাহিনী এবং নেতৃত্বের গুরুত্ব এখন যথেষ্ট, যা জানে সাউথ ব্লক। তাই সতর্কতার সঙ্গে এই বিষয়টির দিকে নজর রাখা হয়েছে। কূটনৈতিক মহলের খবর, এই মুহূর্তে দেশের ভেতরে বেশ কিছুটা চাপে রয়েছেন সেনাপ্রধান। তিনি মধ্যবর্তী অবস্থান নিয়ে ভারসাম্যের পথেই হাঁটছেন, কিন্তু সেনার ভিতরে তার বিরোধী গোষ্ঠী শক্তিশালী হয়ে উঠছে। কূটনৈতিক সূত্রের খবর, লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফাইজুর রহমান জামায়াতে ইসলামীর কট্টর সমর্থক বলে পরিচিত। জামায়াতপন্থী অফিসার এবং সেনাদের অনেক সময় পাশে থেকেছেন। পাকিস্তানের আইএসআই এর মধ্যেও তার মিত্র রয়েছে বলে খবর। বাংলাদেশের ভারতীয় দূতাবাসে প্রজাতন্ত্র দিবস, গত 26শে জানুয়ারি যে প্রজাতন্ত্র দিবস অনুষ্ঠান ভারতীয় দূতাবাস বাংলাদেশে করে, সেখানে এই ফাইজুর রহমানকে ভারতীয় দূতাবাস ডাকেনি। অর্থাৎ জেনারেল ওয়াকার মধ্যপন্থা অবলম্বন করছেন। জেনারেল ওয়াকারকে আসলে অনেকেই ভুল বুঝেছেন বা তাকেই ভিলেন ভাবছেন, তাকেই মির্জাফর ভেবেছেন, কিন্তু জেনারেল ওয়াকারুজ্জামান আসলে সেনাবাহিনীর মধ্যে নানা রকম চাপের মধ্যে আছেন। আমি একটি ভিডিওতেও একথা কিন্তু বলেছি। সেই জায়গায় জেনারেল ওয়াকারুজ্জামানের অফিসে, তার দপ্তরে এখনো পর্যন্ত বঙ্গবন্ধুর প্রতিকৃতি শোভা পাচ্ছে। আমি একটি ভিডিওতে একথা বলেছি। সেই জায়গায় এই যে জামাতপন্থী কিউএমজি কোয়ার্টার মাস্টার জেনারেল সরাসরি আনন্দবাজার, এগুলো আমার কথা না, আমি কি কানে শুনেছি, কি তথ্য পেয়েছি সেগুলো বাদ যাক। আমাদের এই উপমহাদেশের অত্যন্ত প্রাচীন, সুপ্রাচীন একটি গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা এমনটা খবর দিয়েছে। তাদের সোর্স দিয়ে এই খবর পেয়ে খবরটা দিয়েছে। অর্থাৎ সেনাবাহিনীতে বা ক্যান্টনমেন্টে একটা বিশেষ কিছু ঘটনা ঘটছে। সেনাবাহিনীকে পুরোপুরি জামাত কি দখল করে ফেলবে? জামাত দখল করে বাংলাদেশ কি তালেবান রাষ্ট্র কায়েম হবে? সেই পথেই যাবে? নাকি যে ওয়াকারুজ্জামান, যে জেনারেল ওয়াকারুজ্জামান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিরাপদে ভারতে পৌঁছে দিয়ে এসেছিলেন, শেখ হাসিনা ফিরে আসবার প্রেক্ষাপট তৈরি হবে? এই মুহূর্তে আসলে কিছুই বলা যাচ্ছে না। টান টান একটা উত্তেজনা চলছে। সেই উত্তেজনার ফল কি হয় সেটি দেখবার জন্য আমাদের আরো কিছুদিন অপেক্ষা করতে হবে নিশ্চয়ই। এই মুহূর্তে এখনো বলছি যে ভেতরে ভেতরে চেষ্টা চলছে। এই যে কিউএমজি ফাইজুর রহমান, তিনি অন্যান্য জেনারেলদের সমর্থন আদায় করবার চেষ্টা করছেন, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সমর্থন আদায়ের চেষ্টা করছেন এবং ওয়াকারুজ্জামানকে সরিয়ে দেবার চেষ্টা করছেন। এবং ওয়াকারুজ্জামানকে সরিয়ে দেবার ব্যাপারে জামায়াতপন্থীদের উস্কানি আছে, আপনারা বিভিন্ন মাধ্যমে বুঝতেও পাচ্ছেন। এই রহস্যটা এখানে একটা টুইস্ট আছে, এটা আমি আপনাদেরকে বলতেছি। উপদেষ্টা আপনার আসিফ মাহমুদ, আর হচ্ছে আপনার কি বলে নাহিদ ইসলাম, তারপর হচ্ছে মাহফুজ ইসলাম, মানে সব কয়টা মাস্টার মাইন্ড এই তিনোটা বান্দরে কেন পদত্যাগ করলেন? এই তিনোটা বান্দরের আরো একটা টুইস্ট আছে, সেটি হচ্ছে হঠাৎ করে আপনার মাস্টার মাইন্ড মাহফুজ, তিনি কি আপনার স্বাধীনতার পক্ষের লোক হয়ে গেলেন, আর তিনি কি বঙ্গবন্ধুর ভক্ত হয়ে গেলেন। ভাবতে পারেন ভাই, ভাবতে পারেন আপনি? মানে কেন তারা বঙ্গবন্ধুর ভক্ত হইল? কারণ হঠাৎ করে দেখেন, এই ছবিটা দেখেন, আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান ওয়ার্কারকে রাশিয়ার যে আপনার হাই কমিশনার আছে তার কাছে আপনার ম্যানেজ করার জন্য মনে করেন পাঠাইছে। কেন পাঠাইলো? কারণ সমন্বয়কারীরা তারা দল গঠন করতেছে এবং তারা জনগণের ম্যান্ডেটের মাধ্যমে সরকারে বসতে চাচ্ছে। এখন তারা যদি ভাই সরকারে বসতে চায়, তাহলে তো স্বাধীনতার মানে কথা বলতে হবে, শেখ মুজিবুর রহমানের কথা বলতে হবে, শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ বিএনপির তো যে অবদান ছিল আমাদের বাংলাদেশের 71 সালকে নিয়ে, সেইটার অবদান তো স্বীকার করতে হবে। আর এটা যদি স্বীকার করতে হয় আমাদের কি করতে হবে? বঙ্গবন্ধুর পক্ষে যেতে হবে, আওয়ামী লীগের সাফাই খেতে হবে, আর হচ্ছে বিশ্ববাসী যে আপনার যে কূটনৈতিক কিংবা রাজনৈতিক যে বিষয়টা আছে তাদেরকে ম্যানেজ করতে হবে। তো তাহলেই তো আমরা দল গঠন করতে পারবো, তাই না মাহফুজ? তাহলে আমার ছোট্ট একটা প্রশ্ন, মাহফুজ আপনি তো চরম মাস্টার মাইন্ড, মানে আপনারা নিজেরা
বর্তমান সরকার প্রতিষ্ঠিত করার জন্য আপনি বর্তমান শেখ মুজিবুর রহমানের সাফাই গাচ্ছেন, আর আপনি বলতেছেন যে আমি স্বাধীনতার দল, আমি স্বাধীনতায় বিশ্বাস করি, আমি পাকিস্তানি হানাদার বাহিনী না। তাহলে আপনি পাকিস্তানের সাথে ভালো সম্পর্ক কিভাবে করলেন, যেখানে পাকিস্তান আমাদের বাংলাদেশ শেখ মুজিবুর রহমানকে ক্রিমিনাল বলছে, আর শেখ মুজিবুর রহমান নাকি এই যুদ্ধটা লাগাইছে, এটার জন্য পাকিস্তান কেন সরি বললো না? মাহফুজ, এই প্রশ্নটা আমি আপনার কাছে করলাম। অন্যদিকে মাহফুজ, আপনার নির্দেশে কিন্তু বাংলাদেশের প্রতিটি সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে কিংবা বাংলাদেশে শেখ মুজিবুর রহমানের যে আপনার মূর্তিগুলা ছিল সবকিছু কিন্তু সরাই ফেলছে। কার নির্দেশে সরাইছে? মাহফুজ, আপনার নির্দেশে। তাহলে আপনি আপনার বাপ দাদার টাকা কিংবা আপনার নিজের পকেট থেকে সম্পূর্ণ কিছু আগের জায়গায় তৈরি করে দেন, কিংবা শেখ মুজিবুর রহমানকে আপনি যে কটূক্তি করে খাটো করে কথা বলছেন, আপনি এটার জন্য জাতির কাছে হাত জোর করে এভাবে মাফ চান। মাহফুজ, আপনাকে তো মাফ চাইতে হবে। আপনি শুধু বলবেন যে আপনি স্বাধীনতায় বিশ্বাস করেন, আর আপনি সেনাবাহিনীর প্রধান ওয়ার্কারকে আপনার রাশিয়া হাই কমিশনের কাছে আপনি পাঠিয়ে দিবেন ম্যানেজ করার জন্য, যাতে করে আপনারা মানে নির্বাচন করতে পারেন কিংবা জনগণের ম্যান্ডেটের মাধ্যমে আপনারা সরকার প্রতিষ্ঠিত করতে পারেন। তাহলে আপনাকে তো মাফ চেতে হবে মাহফুজ। কারণ আপনারা কি লেভেলের বা কতটা জঘন্য লেভেলের মাস্টার মাইন্ড হলে আপনারা এখন আইসা আপনারা আওয়ামী লীগের সাফাই গান আর হচ্ছে আপনারা বঙ্গবন্ধুর ভক্ত হয়ে যান। আপনারা যে কত বড় মীর জাফর সেটা বর্তমান বোঝাই যাচ্ছে। মানে আপনাদের হাওয়া বের হয়ে গেছে, আপনাদের হাওয়া কি বের হয়ে গেছে। কারণ শেখ হাসিনা, হ্যাঁ শেখ হাসিনার আমলে দুর্নীতি অনেক হয়েছে, কিন্তু শেখ হাসিনার কিন্তু পশ্চিমা দেশে কিন্তু একটা নামও আছে। সেটা কি জানেন? জঙ্গিবাদী মনে করেন উৎখাতের ক্ষেত্রে। সেটা কি জানেন? শেখ হাসিনা নাম্বার 1-এ আছে যে বাংলাদেশ থেকে আপনার জঙ্গিবাদী মুক্ত করছে এই শেখ হাসিনা। শেখ হাসিনা কার বিটি? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিটি। আর বঙ্গবন্ধুর নামও কিন্তু বহির্বিশ্বে কিন্তু আছে। বুঝতে পারছেন আপনার মাহফুজ? বুঝতে পারছেন আপনারা যে কতটা জঘন্য লেভেলের মাস্টার মাইন্ড সেটা বর্তমান বাংলাদেশের মানুষ একটু একটু করে বুঝতে পারে। দর্শক বন্ধুরা, এখন আসুন আরো একটি আসল টপিকে। সেটি হচ্ছে এই উপদেষ্টারা পদত্যাগ করাতে আওয়ামী লীগের জন্য এবং বিএনপির জন্য কতটা ভালো হয়েছে কিংবা কতটা অ্যাডভান্স হয়েছে। আসুন একটা দেখে আসি। প্রথমত হচ্ছে এরা পদত্যাগ করাতে এদের পিছনে কোনো পুলিশ বাহিনী কিংবা আইনত কোনো গার্ড থাকবে না। এরা বর্তমান সাধারণ জনগণ। মানে কি? এরা বর্তমান আপনার গ্রাম অঞ্চলে ডিস্ট্রিক্টে প্রতিটি ইউনিয়নে এরা মনে করেন ঘুরে বেড়াবে। কিসের জন্য? ভোটের জন্য, কালেক্টের জন্য, এবং নানান জায়গায় তারা ছোট থেকে বড়, বড় থেকে ছোট সংগঠন করার চেষ্টা করবে এবং জনগণের ম্যান্ডেট কালেক্ট করার চেষ্টা করবে। এবং জনগণ এটা আসলে কিভাবে নিবে সেটি হচ্ছে দেখার বিষয়। তবে আমি মনে করি এরা যে পরিমাণ মব জাস্টিস এবং দখলবাজিতা আপনার গণদারে হামলা মামলা যে পরিমাণ অরাজকতা সেটি চালাইছে ভাই, এটা মোক্ষম সময়। যখন নাকি ভোট চাইতে যাবে তখন যদি কারো মনে হয় যে দিয়া দেই উত্তম মাধ্যম, দিয়ে দিয়েন। বুঝতে পারতেছেন? দিয়ে দিয়েন। আর সমন্বয়কারীরা কিংবা উপদেষ্টারা বর্তমান সরকার গঠন করার জন্য শেখ মুজিবুর রহমানের ভক্ত হয়ে গেছে। তাহলে শেখ মুজিবুর রহমানের যদি ভক্ত হয়ে থাকেন, আমি সাধারণ জনগণকে বলতেছি, আমি এই বিচারের দায়ভারটা সাধারণ জনগণের উপর রাখতেছি। সেটি হচ্ছে পাকিস্তানকে সরি বলতে হবে, আর বঙ্গবন্ধুর সরকারি বেসরকারি কিংবা বাংলাদেশ থেকে যে আপনার বঙ্গবন্ধুর ছবিগুলোতে সরাই ফেলছে এবং বঙ্গবন্ধুকে নিয়ে যারা নাকি কটূক্তি করে কথা বলছে, সবাইকে জাতির সামনে ক্ষমা চেতে হবে। সবাইকে কি জাতির সামনে ক্ষমা চেতে হবে, তাই নয় কি বলেন? কারণ এরা তো স্বাধীনতায় বিশ্বাস করে, এরা তো আপনার সবকিছুতে বিশ্বাস করে। তাহলে এরা বর্তমান কাদের দিক নির্দেশনায় মনে করেন কাজ করতেছে? জামায়াতের এজেন্ট হয়ে। কার হয়ে? জামায়াতের এজেন্ট হয়ে। এটা কিন্তু খুব ভালোভাবে আমরা কিন্তু বুঝে গেছি। আর বর্তমান জামায়াতও কি এদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে, কারণ এরা নিজেদের দল প্রতিষ্ঠিত করতে চায়। এরা কি নিজেদের দল প্রতিষ্ঠিত করতে চায়। এরা কত বড় মীর জাফর। আমি সর্বশেষ একটা কথাই বলতে চাই বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে, সেটি হচ্ছে ভাই, এরা যদি সরকার বা আপনার নির্বাচনে আসে, দয়া করে আপনাদের ভোটটা এই মীর জাফরদের দিন না। মানে আপনি যদি স্বাধীনতায় বিশ্বাস করেন, আমি ব্যক্তিগতভাবে ভাই মনে করি যে এই সমন্বয় কিংবা উপদেষ্টারা এরা গ্রাম অঞ্চলে যে ইউনিয়ন পর্যায়ে আপনার মেম্বার আছে না, একটা মেম্বার হওয়া সেই যোগ্যতা এরা রাখে না। সত্যিই বলতেছি। দর্শক বন্ধুরা, এই ছিল উপদেষ্টাদের পদত্যাগ করার রহস্য।
বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। একদম প্রথমে আমি আমার ভিডিওগুলো এখনো চ্যানেলে আছে, আমি তখন বলেছিলাম যে আমাদের ছাত্রদের মধ্য থেকে উপদেষ্টা পরিষদে যাওয়ার যে সিদ্ধান্তটা ছিল 3 জন ছাত্রের, প্রথমে 2 জন পরে আরো 1 জন, এটা কোথাও না কোথাও ছাত্রদের একটা রং ডিসিশন ছিল। তারপরও তারা সম্ভবত এখানে কি চলছে, সরকারের ভেতর কি ঘটবে, কোনো ষড়যন্ত্র তত্ত্ব হতে পারে, নানান জিনিসকে ক্যালকুলেশন করে তারা তাদের প্রতিনিধি দিয়েছিল। কিন্তু 6 মাসের মাথায় এসে আমরা এখন শুনছি ছাত্র আন্দোলনের অন্যতম 2 সমন্বয়ক উপদেষ্টা আসিফ এবং নাহিদ তারা পদত্যাগ করতে যাচ্ছেন। এরপর পদত্যাগ করবেন উপদেষ্টা মাহফুজ। আর এই খবরটা আপনার এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে তোলপাড়, আর ঘটনা কিন্তু সত্য। তো কেন হঠাৎ করে উপদেষ্টা আসিফ, নাহিদ এবং মাহফুজ তারা আপনার এই পদত্যাগ করতে যাচ্ছে সমালোচনার মুখে? না, আজকে হচ্ছে জানুয়ারির 30 তারিখ, ফেব্রুয়ারির 1 তারিখ অথবা 2 তারিখ একটা ঘোষণা আসতে যাচ্ছে। সেই ঘোষণাটা হচ্ছে ছাত্ররা নিজের একটা রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটাতে যাচ্ছে। আর সরকারের সমালোচনা করে বিএনপি বলছিল যে আপনারা সরকারের মধ্যে একটা গ্রুপ রেখা কিংস পার্টি বানাচ্ছেন। আবার উপদেষ্টা পদে থেকে আসিফ, নাহিদরা বা মাহফুজরা কখনোই কোনো রাজনৈতিক দলের সাথে কানেক্ট হইতে পারবে না, এটা হচ্ছে সংবিধানের একটা রুলস। তো সেই জায়গা থেকে তারা নিজেদেরকে পদত্যাগ করার পর তারা উপদেষ্টা পদ থেকে সরে গেল, তখন তারা গিয়ে রাজনৈতিক দলে আপনার জয়েন করতে পারবে, আগামীতে নির্বাচন করতে পারবে, এমপি হইতে পারবে। তো রাজনৈতিক পালাবদলে আপনার জুলাই বিপ্লবে নেতৃত্ব দেওয়া ছাত্র জনতার একটা নতুন রাজনৈতিক দল আগামী মাসে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। আর বলা হচ্ছে যে আগামী 15 ফেব্রুয়ারির মধ্যেই দল ঘোষণা আপনার সম্ভবত করবে। তো এর আগেই আপনার সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করতে যাচ্ছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। আর আগামী জুন মাসে পদত্যাগ করতে পারেন সরকারের আরেক উপদেষ্টা মাস্টারমাইন্ড মাহফুজ আলম। তা আমরা কোথায় রেফারেন্স পাইলাম? রেফারেন্সটা হচ্ছে দৈনিক আমার দেশ পত্রিকার একটা প্রতিবেদনে এমন মন্তব্য করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে নতুন দল প্রথমে আহ্বায়ক কমিটি ঘোষণা করবে। কমিটির সদস্য সচিব হতে যাচ্ছেন আপনার নাহিদ ইসলাম। ছাত্রদের নতুন দলের যে গঠনতন্ত্র সেটার কাজ চলমান রয়েছে। সম্প্রতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক বক্তব্যে ছাত্রদের প্রতিনিধি সরকারে রেখে তাদের নেতৃত্বেই রাজনৈতিক দল গঠন করে নির্বাচন যদি যাওয়া হয়, বিএনপি সরকার এই সরকারের অধীনে আপনার নির্বাচন তারা মানবে না, তারা অন্তর্বর্তী সরকার চাইবে। এর পরিপ্রেক্ষিতে নাহিদ ইসলাম বলছিলেন যদি তিনি রাজনৈতিক দলে যোগই দেন তাহলে প্রথমে তিনি সরকার থেকে বের হয়ে যাবেন। আর এ নিয়েই যখন আলোচনা সমালোচনা চলছে আমরা দেখলাম যে উপদেষ্টাদের পদত্যাগের ঘোষণা চলে আসছে। আর জাতীয় নাগরিক কমিটির একাধিক নেতা বলছে আন্দোলনের শুরু থেকে প্রথম সারির নেতৃত্বে ছিল নাহিদ, আর সেই সঙ্গে ছিল আপনার কি বলা হয় যে জুলাই আগস্ট অভ্যুত্থানের 1 দফা, মানে শেখ হাসিনার পতনের যে 1 দফা সেটার ঘোষকও ছিল নাহিদ। তো আপনার জাতীয় নাগরিক কমিটির একটি বৈঠক হয়েছে, সেখানে বেশিরভাগ সদস্য মতামত দিয়েছে যে অন্তর্বর্তী সরকারে থাকা যে উপদেষ্টারা আছে তাদের পদত্যাগ করা উচিত। সাধারণ মানুষের কাছে যেসব ছাত্র উপদেষ্টার গ্রহণযোগ্যতা বেশি তাদের পদত্যাগ করে নতুন রাজনৈতিক দলে যুক্ত হয়ে নেতৃত্বে আসা উচিত। তো আমরা মনে করি যে সরকারকে প্রেসার ক্রিয়েট করতে হলে নিজেদের লোকদেরকে সরকারে রাখা যাবে না। কেন? ধরেন এখন যখন সার্জিস হাসনাতরা কোনো একটা বিষয় নিয়ে কথা বলে সরকারকে সমালোচনা করে, তো সরকার তো তাদের লোকই। আর ডাইরেক্ট উপদেষ্টা আসিফ, নাহিদ আছে, তারা চাইলেই অনেক কথা বলতে পারে না। কেন বলতে পারে না? কারণ তারা পার্ট অফ সরকার। তারা কোনো কথা বললে এটা নিয়ে পাশের দেশ বা অন্যান্য দেশ মন্তব্য করার সুযোগ আছে, কিন্তু তারা যখন এই সরকারি পদে না থেকে রাজনৈতিক দল হিসেবে যে কোনো বক্তব্য দিতে পারে, এটা নিয়ে কিন্তু পাশের দেশ কোনো কথা বলার ওই রকম সুযোগ নেই। তো যাই হোক, যতটুকু আমরা বুঝতে পারছি ছাত্রদের এই রাজনৈতিক দল শক্তভাবে মাঠে আসতে যাচ্ছে, আর আসিফ এবং নাহিদ খুব শীঘ্রই পদত্যাগ করতে যাচ্ছে। গতকালকে থেকে আবারও পুরা মিডিয়াকে কাঁপাই দিয়েছেন আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যুক্তরাজ্যের একটা সম্মত গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমসের একটা পডকাস্টে তিনি যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যের পর আমাদের দেশের গণমাধ্যমগুলো একের পর এক প্রতিবেদন ছাপিয়ে যাচ্ছে। তবে আজকে আমি যে তথ্য আপনাদেরকে দিচ্ছি
এই তথ্যটা হয়তো অনেকে আমরা এতদিন জানতাম না। বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যম মানব জমিন, সেখানে একটা প্রতিবেদন করা হয়েছে। আর এই প্রতিবেদন দেখে যে এই পোলাপাইন কী রাজনীতি করবে, আরে এদের দ্বারা কি হবে নাকি, এরা ভবিষ্যতে গিয়ে কি করবে, বিএনপির সামনে টিকবে না, এরকম ধারণায় যারা আছেন, প্রথমত এরা সরকার ফালাই দিয়েছে, যদিও এটা নিয়ে নানান পারসেপশন আছে, কেউ বলছেন আমরা, কেউ বলছেন তারা। এর বাহিরে এখন যে কর্মটা চলছে তাদের রাজনৈতিক দল গঠন নিয়ে, আপনি আশ্চর্য হয়ে যাবেন যে আমাদের গতানুগতিক ধারার যে রাজনৈতিক দলগুলো, এদের চেয়ে কোনো অংশেই পোলাপাইন কম না। আসুন দেখি দৈনিক মানব জমিনের করা প্রতিবেদনটা কি তথ্য দিচ্ছে। দল গঠনের প্রক্রিয়া অনেকটাই গুছিয়ে ফেলেছে ছাত্র আন্দোলনের নেতারা। ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে ঘোষিত হতে পারে এই নতুন রাজনৈতিক দল। তো শুরুতে একটা আহ্বায়ক কমিটি গঠন করবে, পরবর্তীতে কাউন্সিলিংয়ের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে। তো প্রশ্ন হচ্ছে, আপনার এই যে জাতীয় নাগরিক কমিটি বা বৈষম্যবিরোধী আন্দোলন, তারা যারা এই দলগুলা করছে, তারা কি ভাই নির্বাচনে গিয়ে বাকিদের সামনে টিকবে? এদের মধ্যে কি এমন কোনো ক্যারেক্টার আছে যে ধরেন লোকাল পর্যায়ে একজন বিএনপি অথবা জামাতের নেতাকে অথবা অন্যান্য আওয়ামী লীগের নেতাকে টেক্কা দিয়া সে মাঠ ক্ষমতায় যাওয়ার মতন? ছাত্ররা বিষয়টা জানে যে এটা এত সোজা না, এই জন্য তারা প্ল্যান বিতে কাজ করতেছে। তবে এই প্রক্রিয়া অনেকটা আমরা দেখেছি যে এর আগে আমাদের প্রধান দলগুলো করত। তো কি করছে দেখেন, নতুন দল ঘোষণার আগে ছাত্ররা যোগাযোগ রক্ষা করছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গেও। বুঝেন নাই? আচ্ছা, উদ্দেশ্য কি? ওই সকল রাজনৈতিক দলের নেতা, বিশেষ করে এগুলো ছোটোখাটো দল বাট জনপ্রিয় ক্যারেক্টার আছে না, ছোটোখাটো দল যে একাই একজন দল, আবার হয়তো 2-4-10টা ভোট আছে, এরকম কিছু দল আছে, বা 200-100 ভোট আছে। জুনায়েদ আহমেদ সাকি ভাই খুবই ফেমাস একজন ব্যক্তিত্ব, ক্লিন ইমেজ সবার কাছে, হইতে পারে ওনার মতন যারা আছেন। তারপর ভিপি নুরের গণ অধিকার পরিষদের কয়েকটা পার্ট আছে, আরও ছোটোখাটো। তারপরে যে ব্যারিস্টার ফুয়াদের যে এবি পার্টি জামাত থেকে ভাঙা যে তারা একটা আলাদা দল করছে। তো এগুলা ব্যক্তি বিশেষ কিছু দল। আবার ধরেন আমাদের ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, জাতীয় পার্টির একাংশের তিনি চেয়ারম্যান। সো এরকম কিন্তু অনেক ক্যারেক্টার আছে, আপনি খুঁজতে পাবেন। তারপর হচ্ছে মান্না ভাই, অনেকে আছেন। তো বলা হচ্ছে যে উদ্দেশ্য হচ্ছে তাদের সাথে যোগাযোগ করার, যে তাদেরকে নতুন দলে ভেড়ানো। এছাড়াও বিভিন্ন দলের নেতারাও নিজ থেকেও যোগাযোগ করছেন ছাত্রদের সঙ্গে। এইটা নেতাদের কমন চরিত্র, যারা বিভিন্ন দল থেকে ছাত্রদের সাথে যোগাযোগ করছে। কারণ কি, বড় দলগুলা তাদেরকে স্টেক হোল্ডার হিসাবে রাখলেও আসন টাসন দেয় না। আবার ধরেন খুব বেশি ভ্যালু টেলুও নাই, বাট হয়তো মিডিয়াতে তারা ফেমাস। এই সকল নেতারা লোকালি কিছু জনবল আছে, ভোট টোট আছে। তো এরকম নেতা যারা আছেন, কেউ পজিটিভ মাইন্ডে, কেউ অথবা ভবিষ্যতে যে না এখানে ঢুকলে এমপি হওয়ার সুযোগ আছে, এই জোয়ারের মধ্যে ভোট টোট পামো, এরকম অনেক নেতাও ছাত্রদের সাথে যোগাযোগ করছেন। ছাত্রদের যোগাযোগ হচ্ছে আবার সুশীল সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গেও, পলিটিক্যাল দলগুলোর বাইরে। তো আমরা দেখছি যে ছাত্ররা চাচ্ছে তারুণ্য নির্ভর দল গঠন করে সব মত এবং পথের মানুষকে ঠাঁই দিতে। নেতাদের দাবি, মধ্যপন্থার এই নতুন রাজনৈতিক দলটি হবে গণমানুষের দল। জবাবদিহিতা নিশ্চিত করা হবে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত। আর দল ঘোষণাকে সামনে রেখে পর্যায়ক্রমে পদত্যাগের আমরা কথা শুনছি আসিফ নাহিদদের। যদিও গতকালকে নাহিদ বলছে যে তিনি পদত্যাগ করবেন, এমন কথা কোথাও বলেননি। যদিও আমাদের আমার দেশ পত্রিকার মাহমুদ সাহেব তিনি এই নিউজটা করেছেন, তার পত্রিকা আসছে যে তাদের কাছে সোর্স মারফত খবর আছে। তো নাহিদ বলছিল যে সেই সোর্সটার খবরটা দিলে ভালো হইতো। তো যদি কখনো পদত্যাগ করি রাজনীতি করার জন্য আমি নিজেই জানাবো, বাট রাইট নাও এমন কোনো আলোচনা নাহিদ করে নাই বা বলে নাই, আবার আসিফও বলে নাই। এখানে আবার একটু কি বলা যায়, ঝোল পাকাইছে আর কি, যে আসলে মানুষ কোনটা ট্রাস্ট করবে, আমার দেশ পত্রিকা নাকি আসলে নাহিদের কথা। সো যার বিয়া তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই, ওনার বক্তব্য এটাই মনে হয়েছে। তো যাই হোক, আপনার এখন আমরা যেটা বুঝতে পারছি যে ছাত্রদের এই দলের মধ্যে আরও গুরুত্বপূর্ণ তথ্য এই মানব জমিনের জায়গা থেকে আসছে যে আপনার নাহিদকে সামনে রেখাই এই দলটা আত্মপ্রকাশ করবে। তো নাহিদকে সামনে রেখা মানে, যেহেতু এই বৈষম্য বিরোধী আন্দোলনের এক দফার ঘোষক ছিলেন নাহিদ ইসলাম, লিড করছেন নাহিদ ইসলাম, বাকিরও ছিল, বাট নাহিদ তৎকালীন সময় যথেষ্ট
ফেমাস ছিল এই আন্দোলনের সময়। সো নাহিদকে সামনে রেখে দল ঘোষণা হতে পারে, আর এরপর বাকিরা থাকতে পারে। তার মানে নাহিদ প্রধানমন্ত্রী হইতে পারে যদি ছাত্রদের রাজনৈতিক দল হয়, হয়তো রাষ্ট্রপতি অথবা প্রধানমন্ত্রী এরকম কোনো একটা সিস্টেমে নাহিদ সামনে আসবে। আর যেহেতু উপদেষ্টা পদে ছিল, একটা ফেস ভ্যালু তো ক্রিয়েট হয়ে গেছে, সরকার চালানোর এক ধরনের একটা অভিজ্ঞতা তার হয়ে গেছে, তো সেই জায়গা থেকে এটা হইতেও পারে। সার্জিস হয়তো যুগ্ম সাধারণ সম্পাদক থাকবে, দলের গুরুত্বপূর্ণ একটা পোস্ট এটা, অথবা আহ্বায়ক পদে থাকবে, আরও বিভিন্ন পদে থাকতে পারে, মানে আগামী যে রাজনৈতিক দলটা আসবে। এরপর মাস্টার মাইন্ড মাহফুজ আসবে, আসিফ আসবে, এগুলা তথ্যপাত্র থেকে গণমাধ্যমগুলো প্রতিবেদন করছে যে সর্বশেষ পদত্যাগ করবে মাস্টার মাইন্ড মাহফুজ অক্টোবরের শেষের দিকে, মানবজমিনের রিপোর্ট বলছে, আর মাঝামাঝি সময় আসিফ। তো যদিও এটা নিয়ে আসিফের বক্তব্য আমরা এখনো শুনি নাই, নাহিদ বইলা দিছে যে এরকম কোনো কথা নাই, কিন্তু মানবজমিন বলছে যে আপনার এমনটা তাদের কাছে তথ্য আছে, বা আমার দেশ পত্রিকাতেও আছে। তো আপনার নিজেদের নতুন দলে পরিচিত একজন রাজনৈতিক মুখকে নিয়ে আসতে চাচ্ছেন ছাত্র আন্দোলনের নেতারা, আর সেই লক্ষ্যে যোগাযোগ করা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে। হালকা নিছেন, তারেক রহমান কিন্তু বলছে যে এটা লম্বা খেলা যাবে নির্বাচনটা, এখন আমার কাছে এরকমই মনে হচ্ছে। আর ডক্টর ইউনূসের একটা আশীর্বাদ তো আছেই বিভিন্নভাবে, তিনিও চাচ্ছেন তরুণরা বাংলাদেশকে নেতৃত্ব দেখ, তারুণ্য নির্ভর একটা জাতি তিনি দেখতে চান। ইভেন এই আন্দোলনটাতে জীবন দিছে ছাত্ররা, সো এটার যে অর্জনগুলা, এটাকে রক্ষা করতে হলে ছাত্রদেরই থাকতে হবে। ওনার এই ধরনের কথাবার্তা যেটা ফিনান্সিয়াল টাইমসকে দিয়েছেন, একটা ক্লিয়ার মেসেজ ক্রিয়েট করে যে তিনি ছাত্রদেরকে উৎসাহ দিচ্ছেন। এখন আসলে আমার কাছে যতটুকু মনে হচ্ছে যে বিএনপির জন্য বা জামায়াতের জন্য এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে পলিটিক্যাল একটা মুভমেন্ট, শক্তিশালী একটা নির্বাচন আমরা হয়তো এবার দেখতে পাবো। ত্রিমুখী লড়াই, আর যদি আওয়ামী লীগ আসে চতুর্মুখী লড়াই। আর বাকি যারা আছেন ওইরকম এখানে হাইপ ক্যারেক্টার না। আর ভিপি নূর, আমার মনে হয় না যে ভিপি নূর এখানে আসবেন বা তাকে বড় পদ দিয়ে আনা হবে। ছাত্রদের ব্যাপারে আমি দেখছি নূরের বেলায় ওরকম একটা রেসপেক্টেবল অবস্থান ছাত্রদের মধ্যে নাই। তা আসলে কী ঘটতে যাচ্ছে সেটা সময়ের সাথে বলা যাবে। বাট আমি মনে করি রাজনৈতিক দল বাংলাদেশে ছাত্রদের গঠন করা উচিত, জনগণ যদি ভোট দেয়। প্রিয় দর্শক, নতুন কিংস পার্টি নিয়ে যখন সমালোচনা চারিদিকে তুঙ্গে, ঠিক তার মাঝেই অবশেষে বিস্ফোরণটা ঘটালেন খোদ আমাদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তার আশীর্বাদে, তার পৃষ্ঠপোষকতায়, তার নেতৃত্বে, তার ছত্রছায়ায় এই দলটি আসতে যাচ্ছে, তার মুখ থেকেই অনেকখানি বেরিয়ে গেছে, অনেকখানি। তিনি যখন সুইজারল্যান্ডের দাভোসে একটা সম্মেলনে গেলেন, ঠিক সেই সময় আন্তর্জাতিক গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমস তার একটি সাক্ষাৎকার গ্রহণ করে। সেইখানে ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন বাংলাদেশের ছাত্রদের নতুন রাজনৈতিক দল গঠনের সম্ভাবনা আছে, যেটিকে কাজে লাগাতে তারা এরই মধ্যেই দেশ জুড়ে প্রচার চালাচ্ছে, মানুষজনকে সংগঠিত করছে। এ পর্যন্ত বললে কোনো কথা ছিল না যে একটা নতুন দল আসছে, সবাই জানে, তো তারা প্রচারণা চালাচ্ছে, মানুষজনকে সংগঠিত করবে, এটাই তো স্বাভাবিক একটা রাজনৈতিক দল। কিন্তু তার পরবর্তীতে তিনি কি বলছেন? তিনি বলছেন যে অন্তর্বর্তী সরকারের গঠনের শুরুতেই ছাত্রদের মধ্য থেকে 3 জনকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল, তারা বেশ ভালো করছে এবং তারা গণঅভ্যুত্থানে জীবন দিয়েছে। সেই জায়গা থেকে প্রসঙ্গক্রমে তিনি বলছেন, এখন ছাত্ররা বলছে, মানে তাকে বলছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে ছাত্ররা কি বলছে সেটা তিনি তুলে ধরছেন সাক্ষাৎকারে। কেন আপনি আমাদের নিজস্ব দল গঠন করেন না? আমরা একটা সুযোগ নেব। তারা বলেছে আপনার কোনো সুযোগ নেই, এমনকি সংসদে আপনার একটি আসনও থাকবে না। এটা হয় কেন? কারণ কেউ আপনাকে চেনে না। আমি তাদের বললাম পুরো জাতি তাদেরকে চেনে, তারা যা করতে চায় সে বিষয়ে তাদের একটা সুযোগ দিই, সুতরাং এটা তারা করবে। কতগুলো কথা বেরিয়ে এসছে। তিনি সুযোগ দিয়েছেন, মানে পৃষ্ঠপোষকতা করেছেন, তার মানে বা করছেন, করে যাচ্ছেন। তিনি উৎসাহ দিয়েছেন,
তার আশীর্বাদে নতুন রাজনৈতিক দল গড়ে উঠছে। আবার তাকে যে বলা হচ্ছে যে আপনার কোনো আসন থাকবে না সংসদে, এটি কি হতে পারে? তার মানে কি ডক্টর মোহাম্মদ ইউনূস পরবর্তীতে যে নতুন দল আসছে তার নেতৃত্বে আসার বা অন্য কোনো চিন্তা ভাবনা রয়েছে? আমরা জানি না, এর হিসেবটা আমি ঠিক বুঝতে পারছি না। তবে কথাবার্তাগুলো খুব কনফিউজিং, এবং অবশ্যই কনফিউজিং হলেও ইম্পর্টেন্স রয়েছে, যথেষ্ট গুরুত্ব রয়েছে। বাংলাদেশের রাজনৈতিক চর্চা এবং ছাত্রদের দল গঠন প্রসঙ্গে তিনি আবার বলছেন, দল গঠনের প্রক্রিয়ার ঝুঁকির দিকটিও বিবেচনা করা দরকার। এই প্রক্রিয়ায় তারা হয়তো দল করতে গিয়ে বিচ্ছিন্ন হয়ে পড়বে, এটাও একটা বিপদ। রাজনীতিতে নামলে সব ধরনের রাজনীতিবিদ তাদের সঙ্গে মিশে যাবে, তাই আমরা জানি না তারা আমাদের দেশে যে রাজনীতি সেখান থেকে নিজেদের দূরে রাখতে পারবে কিনা। তো ছাত্রদের নেতৃত্বে যে দলটি আসছে এটি শুরু থেকেই বলে আসা হচ্ছে, আমরা বলছি যিনি দৃশ্যমান সেই আলোকেই নানান ধরনের কথাবার্তা উঠছিল। তারা যে সরকারি পৃষ্ঠপোষকতায় সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে জেলা থেকে জেলায় বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে গণসংযোগ করছে, মিটিং করছে, সমাবেশ করছে, এবং সবশেষ বিএনপি তো প্রশ্ন তুলেছে যে সরকার নিরপেক্ষতা হারাবে যদি ছাত্র উপদেষ্টা নতুন দল তৈরি করে। এবং ছাত্র উপদেষ্টা নতুন দল তৈরি করে যদি, মানে কি করছে? তো এর মধ্যে যে আরো একটি সংবাদ বেরিয়েছে, দৈনিক আমার দেশ মাহমুদুর রহমানের সম্পাদনায় যেটি নতুন করে প্রকাশিত হচ্ছে। গাইজ আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে, বিশেষ করে সেনাপ্রধান এবং সেনাবাহিনীর এই বিষয়গুলোকে কেন্দ্র করে তাদের অভ্যুত্থান এবং তাদের যে অনেক কার্যক্রম এগুলো নিয়ে অনেকে আলোচনা করে, সমালোচনা করে। অন্যদিকে নাহিদ হাসিব পদত্যাগের বিষয়ে, তাদের নতুন রাজনৈতিক দলের বিষয়ে, অন্যদিকে ডক্টর ইউনূসের বিষয়ে অনেক কিছু নিয়ে কিন্তু অনেকে কথা বলতেছে। যারা এখানে বিপক্ষে কথা বলতেছে, যারা ডক্টর ইউনূসকে নিয়ে খারাপ কথা বলতেছে, তারা কিন্তু শেখ হাসিনাকে দেশে আনার চেষ্টা করতেছে এবং তারা কিন্তু আমাদের দেশের ভালো চায় না। একদল লোক আছে যারা কিনা আমাদের দেশটাকে সবসময় নিচে নামাতে চায়, তাই এই সব কথা বলে। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি, এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।